আমি দিদিকে ঘৃণা করতাম, কারণ আমার মনে হতো দিদি আমাদের পথের কাঁটা। অথচ আজ দিদি যখন এই বিপদের মুখে, আমার কেন জানি না বড্ড কষ্ট হচ্ছে। তুইও দিদিকে একসময় সহ্য করতে পারতিস না, তাই না? ঠিকই বলেছ জেসমিন দে, আমিও আরো নিচে নেমেছিলাম। আমি তো কালোর কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়েছিলাম দিদির সর্বনাশ করার জন্য। আমি ভাবতাম দিদি রাজপ্রাসাদে সুখে। ছেড়ে দে, আমি কিছুই জানি নে। আমি তো শুধু তারটা দেখছিলাম। ক্যাবলা এগিয়ে গিয়ে কালুর হাত থেকে সেই ও আগামী 3 বছর সমগ্র বাণিজ্যের অধিকার চারুলতার হাতেই থাকবে। চারদিকে জয় যুবরানী চারুলতার জয়, আকাশ বাতাস মুখরিত হলো। শোনো ভ্যাবলা, শোনো ক্যাবলা, এই স্বর্ণ মুদ্রা বা রাজকীয় উপাধি এগুলো তো কেবল সম্মানের স্বীকৃতি, কিন্তু তোমাদের আসল পরিচয় তো তোমাদের হাতের জাদুতে। মেলার এক কোণে ভ্যাবলা আর ক্যাবলা ছদ্মবেশে ঘুরছে। এই ক্যাবলা, সাবধানে হাট। দেখছিস না রত্নগরের সৈন্যরা কেমন বাঘের মতো তাকিয়ে আছে, আমাদের যেন কেউ চিনতে না পারে। ভাবলা তোর এই মুখোশটা বারবার খুলে যাবে রে। আর তাছাড়া লঙ্কা পড়া সবের গন্ধ বেরোচ্ছে আমাদের ঝুড়ি থেকে। লোকটা আমাদের গোয়েন্দা নয়, পাগল রাঁধুনি ভাববে রে। আরে এটাই তো বুদ্ধি। আর যখন আমাদের দোকানের পেছনে গিয়ে সব ভাজবো তখন রত্নগরের সৈন্যরা খাওয়ার লোভে আসবে। আর তখন আমরা তাদের কথা শুনে বের করে ফেলবো কালু কোথায় আছে। দেখছিস না রূপমঞ্জুরির ওই শয়তান দুটা কিভাবে ঘোরাঘুরি করছে। দিদির তাতে আগুন লাগাতে পারে ওই লোকটা। ওই যে ওখানে লাল পাগড়ি পরে লোকটা, ও তো একটা শিশি হাতে নিয়ে হাসছে রে। তুই দাঁড়া, আমি গিয়ে ওর পিছু নেব। যদি পারি তবে ওর শিশুটা কেড়ে নেব। দিদির বাণিজ্যিক যুদ্ধে আমরা হব গোপন সৈনিক। মঞ্চের বিচারক হিসেবে বিদেশি বণিকেরা স্তব্ধ হয়ে তাকিয়ে আছেন। রানী রূপমঞ্জুরি তার চোখের অবজ্ঞা, ঠোঁটে বিষাক্ত হাসি। চারুলতা তার নীলরতন সুতোর বান্ডিল নিয়ে শান্তভাবে দাঁড়িয়ে আছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আপনারা দেখেছেন হেমরাজের এই যুবরানী মাটির রঙের কথা বলছেন, কিন্তু বাণিজ্য চলে গ্লামারে আর আভিজাত্যে। রত্নগড়ের এই কাপড় দেখুন, এটি অন্ধকারেও জল জল করে। এর উজ্জ্বলতা রাজকীয়। আর চারুলতার এই নীল কাপড়, এটি তো দেখলে মনে হয় কোনো ভিখারিনী নদীর ধারে ধুয়ে শুকোতে দিচ্ছে। বাণিজ্যে তোর দয়া চলে না, চলে গুণমান। আপনি কি সত্যি চান আপনাদের বিলাসপুরী মানুষ এখন এমন ম্লান কাপড় পরুক? মহারানী, আপনার কাপড় উজ্জ্বল ঠিকই, কিন্তু এর স্পর্শটা বড্ড কড়া। কেন জানি মনে হচ্ছে এতে কোনো কৃত্রিম প্রলেপ আছে। আপনি ঠিকই ধরেছেন বিচারক মশাই। উজ্জ্বলতা যখন কৃত্রিম হয় তখন তো কেবল চোখই ধাঁধায়, প্রাণ জোড়ায় না। মহারানী রূপমঞ্জুরি যে উজ্জ্বলতার বড়াই করছেন তা আসলে রাসায়নিক বিষ। মহারানী, আপনি কি সাহস করে এক ঘটি জল এই কাপড় উপরে ঢালতে পারবেন? জল? জল কেন? আমার কাপড়ের গুণ জল দিয়ে বিচার হবে না। ভয় পাচ্ছেন? কারণ আপনি জানেন জল পড়লেই আপনার কাপড়ের বিষাক্ত রং ধুয়ে যাবে এবং নিচ থেকে বেরিয়ে আসবে এক জীর্ণ সুতো। কিন্তু আমার এই নীল রতন দেখুন, এর থেকে কেমন অদ্ভুত স্নিগ্ধ সুবাস বের হচ্ছে। এটিই হলো প্রাকৃতিক আদিম সত্য। মানুষের চামড়ার জন্য এটি ঔষধের মতো কাজ করবে। বণিকদের মাঝে গুঞ্জন শুরু হলো। রূপমঞ্জুরি বুঝতে পারলেন তার বাণিজ্যের ভিত কাঁপছে। তিনি কালুর দিকে একটি তীক্ষ্ণ ইশারা করলেন। কালু তখন মঞ্চের পেছনে তাঁতের কাছে হাত বাড়াচ্ছিল। হেমরাজের প্রাসাদে তখনও থমথমে পরিবেশ। যোগুবাবু বিছানায় আধশোয়া। তার শরীর এখন অনেকটাই ভালো, কিন্তু মনের ভেতরটা অস্থির। এই রাজপ্রাসাদের পালঙ্কে শুয়ে আমার পিঠটা বড্ড টন টন করছে রে। মনে হচ্ছে মধুপুরের সেই দড়ির খাটিয়াটাই আমার জন্য স্বর্গ ছিল রে। সারুমা আমার কোথায় লড়ছে, আর আমি এখানে রাজকীয় খাবার খাচ্ছি। নিজের উপর যে বড্ড ঘৃণা হচ্ছে রে। ওগো, তুমি ওসব কথা বলো না। চারু তো বলেছে তুমি সুস্থ হলেই তোমাকে নিয়ে বেড়াতে যাবে। আর মীরাকে দেখো, মেয়েটা কেমন শান্ত হয়ে গেছে, সারা দিন তোমার শিওরে বসে থাকে। বাবা, আমি আসলে দিদির মতো হওয়ার চেষ্টা করছি গো। আগে ভাবতাম রাজকন্যা মানেই শুধু আদেশ দাও, কিন্তু দিদিকে দেখে
পারবি মা, পারবি। তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস রে, এটাই তো তোর বড় জয়। শোন মা, মানুষের জন্ম বড় নয়, মানুষের কর্মই বড়। সারু মা আমার রক্তের রাজকন্যা ছিল না ঠিকই, কিন্তু সে তার কর্মে আজ যুবরানী। তুইও যদি নিজের মনটাকে বড় করিস, তবে তুইও কোনো না কোনো দিন মানুষের রানী হতে পারবি রে। বাবা, আমি ঠিক করেছি। দিদি ফিরলে আমি তাঁতিশালায় গিয়ে সাধারণ মেয়েদের সাথে সুতা কাটবো। আমি আর বিলাসিতা চাই না, আমি চাই শুধু দিদির গর্ব হতে। জয় আর যোগুবাবু মীরার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মীরার চোখে আজ এক অন্যরকম দীপ্তি। লোভে যে মেয়ে এতদিন অন্ধ ছিল, আজ সে ত্যাগের মায়ায় আবদ্ধ। মধুপুরের মোড়ল বাড়িতে তখনও মোড়লগিন্নি অস্থির। তিনি একটি চিঠি হাতে নিয়ে মোড়ল মশাইয়ের সামনে এসে দাঁড়ালেন। এ নাও মোড়ল মশাই, রাজেশের কোনো খবর নেই, তবে আমি গ্রামের পণ্ডিত মশাইকে দিয়ে একখানা চিঠি লিখিয়েছি। কাল এটা প্রহরী রাতে দিয়ে আসবে। আবার কি ফন্দি আটশো গিন্নি? রাজেশ আর জেসমিনকে কি শান্তিতে থাকতে দেবে নে? আমি লিখেছি যে আমার শরীর বড্ড খারাপ, আমি শয্যাশায়ী। রাজেশ যদি বউ নিয়ে এখনই না পেরে, তবে আমার মরা মুখ দেখবে। এটা শুনলে রাজেশ নিশ্চয় ছুটে চলে আসবে। আর জেসমিনকে সাথে আনলে আমি ওকে বলবো, মা জেসমিন, তুমি রাজকন্যা নও তাতে কি, তুমি এই বাড়ির বউ। তবে রাজপ্রাসাদ থেকে যেটুকু অলংকার আর অর্থ পেয়েছো, তা দিয়ে আমরা মধুপুরে বড় একখানা জমি কিনবো। সি গিন্নি, তোমার এই লোভের কোনো শেষ নেই। মেয়েটা সর্বশান্ত হয়ে আশ্রিত হিসেবে সারুর কাছে আসে, আর তুমি তার থেকে সোনা দানা নিতে চাইছো। জেসমিন আজ রাজকন্যার পরিচয় হারিয়ে অনেক বেশি পবিত্র হয়েছে গো। আর রাজেশকে মিথ্যে বলে ডেকে আনা, যদি ও জানতে পারে তুমি মিথ্যে বলেছো, তবে ও কি কোনোদিন তোমাকে বিশ্বাস করবে গিন্নি? বিশ্বাস দিয়ে কি আর সংসার চলে? টাকা থাকলে সব ঠিক হয়ে যাবে। তুমি দেখে নিও, রাজেশ আমার কথা ফেলবে না। মোড়ল মশাই তিনি বুঝতে পারছেন না তার এই লোভী স্ত্রীর পাল্লায় পড়ে শেষ পর্যন্ত পরিবারের কি দশা হয়। মেলার পেছনের দিকে কালু যখন তাঁতের সুতোয় সেই রাসায়নিক ছেটাতে যাচ্ছিল, ঠিক তখনই ভ্যাবলা আর ক্যাবলা ঝাঁপিয়ে পড়লো। ভ্যাবলা কালুর ঘাড় চেপে ধরলো। কি রে শয়তান, এই তোর বাণিজ্যিক মৈত্রী। দিদি তাদের বিষ ঢালতে যাচ্ছিলি না? আজ তোকে আমি লঙ্কার গুঁড়ো আর চাটনি বানিয়ে ফেলবো। সেটাতে আমি কিছুই জানি নে, আমি তো শুধু তারটা দেখছিলাম। ক্যাবলা এগিয়ে গিয়ে কালুর হাত থেকে সেই বিষাক্ত শিশিটা কেড়ে নিল। দেখছিলাম, বলছিলি তো দিদি তাতে ধোয়া উঠবে, এই নে ধর। ওরে বাবা রে, পুড়ে গেলাম, বাঁচাও বাঁচাও। কালুর জামা থেকে নীল ধোঁয়া বের হতে লাগলো। ভ্যাবলার ক্যাবলা হাসতে হাসতে রাজপুত্র অরুণের সৈন্যদলকে ডাকলো। অরুণ বাবু, এই দেখুন, রানী রূপমঞ্জিরের তুরুপের দাস। ও আমাদের দিদি তাদের বিষ ঢালতে চেয়েছিল, এখন নিজের ভাবে নিজেই পড়েছে। সাব্বাস ভ্যাবলা, তোমরা আজ হেমরাজ্যের বড় উপকার করলে। সৈন্যরা, এই লোকটাকে শিকল দিয়ে বাঁধো, একে মঞ্চের সামনে নিয়ে যাব, যেখানে রূপমঞ্জরি বড় বড় কথা বলছেন। মঞ্চে বিচারকদের সামনে রূপমঞ্জরি যখন তার কাপড়ের কৃত্রিম উজ্জ্বলের সাফাই গাইছিলেন, ঠিক তখনই রাজপুত্র অরুণ এবং রাজেশ মঞ্চে প্রবেশ করলো। তাদের সাথে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ধুকতে ধুকতে আসছে কালু। কালুর গায়ের জামা থেকে তখনও নীলচে ধোঁয়া বেরোচ্ছে এবং সে যন্ত্রণায় ছটফট করছে। আর ক্যাবলা আর কালু বুক ফুলিয়ে লাঠি হাতে তাদের পেছন পেছন আসছে। থামুন বিচারকগণ, বাণিজ্যের শ্রেষ্ঠত্ব বিচারের আগে আপনারা এই নিজ ষড়যন্ত্রের বিচার করুন। এই যে লোকটিকে দেখছেন, এ হলো রত্নকরের প্রধান চর কালু। রানী রূপমঞ্জরির আদেশে সে আমাদের যুবরানীর তাতে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে দিতে এসেছিল, যাতে বুননের সময় আগুন ধরে যায়। শুধু তাই নয়, আমাদের দুই বন্ধু ভ্যাবলা আর ক্যাবলা নিজেদের প্রাণ বাজি রেখে এই ষড়যন্ত্র হাতে নাতে ধরেছে। এই সেই বিষাক্ত শিশি, যার এক ফোঁটা কালুর নিজের গায়ে পড়তেই তার এই দশা। এবার আপনারাই বিচার করুন যে রাজ্যের বাণিজ্যের নামে বিষ ছড়ানো হয়, তাদের পণ্য কতটা নিরাপদ।
পুরো মেলা প্রাঙ্গণে গুঞ্জন শুরু হলো। রূপমঞ্জুরি রাগে আর অপমানে থরথর করে কাঁপছে, তার সুন্দর মুখটা এখন কুৎসিত দেখাচ্ছে। মিথ্যে, এই সব কিছু সাজানো নাটক। আমার মানহানি করার জন্য হেমরাজ্যে একটা ফোন দিয়ে এঁটেছে। যথেষ্ট হয়েছে মহারানী। বিষাক্ত রাসায়নিকের গন্ধ আর কালোর এই অবস্থা সব প্রমাণ করে দিচ্ছে যে আপনি কেবল আমাদের নয়, পুরো বণিক সমাজকে ধোঁকা দিয়েছেন। চারুলতার ভেষজ রং যেখানে মানুষের কল্যাণে কথা বলছে, সেখানে আপনি ধ্বংসের পথ বেছে নিয়েছেন। আমাদের রায় চূড়ান্ত। হেমরাজ্যের নীল রত্ন শুধু এই মেলার শ্রেষ্ঠত্বপূর্ণ ও আগামী 3 বছর সমগ্র বাণিজ্যের অধিকার চারুলতার হাতেই থাকবে। চারদিকে জয় যুবরানী চারুলতার জয়, আকাশ বাতাস মুখরিত হলো। রূপমঞ্জুরি অপমানে মাথা নিচু করে মঞ্চ ছেড়ে দ্রুত প্রস্থান করলেন। কালুকে প্রহরীরা বন্দি করে নিয়ে গেল। মঞ্চের নিচে চারুলতা দ্রুত নেমে এলো, তার চোখে আনন্দশ্রু। তিনি সরাসরি গিয়ে ভ্যাবলা আর ক্যাবলার সামনে দাঁড়ালেন। ভ্যাবলা, ক্যাবলা, আজ তোমরা না থাকলে আমার সব পরিশ্রম আজ ধুলোয় মিশে যেত। তোমরা তো শুধু আমার বন্ধু নাও, তোমরা হেমরাজ্যের গৌরব। আরে দিদি, আমরা তো শুধু লঙ্কা পড়া সবের মহিমা দেখাতে এসেছিলাম। এই কালুর কাল বুদ্ধি দেখে আর চুপ থাকতে পারলাম না দিদি। আমার সফের কড়াইটা কিন্তু এখন ওকে দিয়েই মাজাবো। ভ্যাবলা, ক্যাবলা, তোমাদের এই বীরত্বের পুরস্কার রাজদরবার দেবে। আজ থেকে তোমরা আর সাধারণ রাঁধুনি নাও। আজ থেকে তোমরা দুজনেই হেমরাজ্যের বাণিজ্যিক মেলার প্রধান খাদ্য তদারকিকারী হিসেবে নিযুক্ত হলে। আর তোমাদের দোকানের জন্য রাজকীয় চত্বরে স্থায়ী জায়গা দেওয়া হবে। ওরে ক্যাবলা, রাজকীয় জায়গায় দোকান, তার মানে এখন আমাদের সব রাজা উজিরা খাবে রে। শুধু খাবে না ক্যাবলা, লাইনে দাঁড়িয়ে কিনবে। আজ থেকে তোমরা আমাদের এই বড় জয়ের অংশীদার। বিকেলের পরন্ত রোদে রথে চড়ে চারুলতা, অরুণ ও রাজেশ রাজপ্রাসাদে ফিরছে। তাদের সাথে বিশাল এক মিছিল। রাজপুত্র, জয় তো হলো, কিন্তু আমার মনটা যে বড্ড অস্থির লাগছে। বাবা কেমন আছে কে জানে। রূপমঞ্জুরি যে সহজে হার মানবে না তা আমি জানি। আমাদের এখন আরো সতর্ক হতে হবে। চিন্তা করো না চারু, আন্তর্জাতিক বণিকের কাছে মুখ হারিয়েছেন। তিনি এখন নিজের ঘর সামলাতে ব্যস্ত থাকবেন। আর যোগুবাবু দেখবে তোমার জয়ের খবর শুনে তিনি অর্ধেক সুস্থ হয়ে গেছেন। দিদি, আমার মা হয়তো মধুপুরে বসে এখনো ফোন দিয়ে আছেন, কিন্তু জেসমিন যেভাবে আজ আমাদের পাশে দাঁড়িয়েছে তাতে আমার বিশ্বাস ভালোবাসার জয় সব চক্রান্তের উপরে। সারু, মা আমার, তুই জয়ী হয়েছিস। আমি জানতাম আমার মেয়ের হাতের কাজে যে জাদু আছে তা কোনো বিষ নষ্ট করতে পারবে না রে। ভ্যাবলা, ক্যাবলা, তোমরা যে সাহসের পরিচয় দিয়েছ তার কোনো জাগতিক মূল্য হয় না। তবুও রাজধর্ম পালনের জন্য আমি তোমাদের 100টি করে স্বর্ণ মুদ্রা এবং হেমরাজ্যে রাজকীয় কারিগর উপাধি প্রদান করছি। এখন থেকে তোমরা যেখানে যাবে রাজকীয় সম্মান পাবে। মহারাজ, স্বর্ণ মুদ্রা তো পাবো, কিন্তু একটা ছোট আবদার আছে। আমাদের দোকানের নামটা কিন্তু আপনি ঠিক করে দেবেন। কেন নয়, আজ থেকে তোমাদের দোকানের নাম হবে মৈত্রী ভোজনালয়, ভ্যাবলা ক্যাবলা রাজকীয় রসুই। পুরো রাজসভায় হাসির রোল পড়ল। চারুলতা হাসি মুখে তার বন্ধুদের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো এই সাধারণ মানুষগুলোর নিখাত ভালোবাসাই তার সবচেয়ে বড় জয়। কিন্তু অন্ধকারের ওপারে রূপমঞ্জুরি যে নতুন কোনো মরণ ফাঁদ পাচ্ছে না কে জানে। এরপর কেটে যায় বেশ কিছুক্ষণ। রাজসভার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। রাজপ্রাসাদের বিশাল অলিন্দে আজ প্রদীপের মালার চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে আকাশ ভরা জ্যোৎস্না। ভ্যাবলা আর ক্যাবলা তাদের নতুন পাওয়া স্বর্ণমুদ্রার থলি আর রেশমি উত্তরীয় সামলাতে হিমশিম খাচ্ছে। তারা হন্তদন্ত হয়ে যোগুবাবুর কক্ষের পাশে খোলা ছাদে এলো, যেখানে চারুলতা একাকী আকাশের দিকে তাকিয়েছিল। ও সারু দিদি, একবার সে দেখো আমাদের দিকে। এই যে দামি রেশমি চাদর আর এই ঝনঝনানি, এই সব কি আমাদের? আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। ক্যাবলা, তুই একবার আমার হাতের সিমটি কাট তো ভাই। সিমটি কাটার দরকার নেই রে ভ্যাবলাদা,
ওই যে তোর ঝুড়িতে এখনো লঙ্কার গুঁড়ো দাগ লেগে আছে, ওটাই তো প্রমাণ করে আমরা জেগেই আছি। দিদি রাজামশাই আমাদের যা সম্মান দিলেন তাতে তো আমাদের পাহাড় মাটিতে পড়ছে না, কিন্তু একটা চিন্তা হচ্ছে। কি চিন্তা রে ক্যাবলা? আজ তো আনন্দের দিন। চিন্তা হলো এই স্বর্ণ মুদ্রা নিয়ে। আমরা তো কোনোদিন এত টাকা দেখিনি। এগুলো কি আমরা খরচ করব নাকি মাটির নিচে পুঁতে রাখবো? আর শোনো দিদি, আমরা যদি এখন রাজকীয় কারিগর হয়ে যাই তবে তবে কি আমরা মধুপুরের হাটে বসে চপ ভাজতে পারবো? রাজামশাই তো আমাদের জন্য প্রাসাদের কাছে জায়গা দিয়েছেন। শোনো ভ্যাবলা, শোনো ক্যাবলা, এই স্বর্ণ মুদ্রা বা রাজকীয় উপাধি এগুলো তো কেবল সম্মানের স্বীকৃতি, কিন্তু তোমাদের আসল পরিচয় তো তোমাদের হাতের জাদুতে। রাজামশাই জায়গা দিয়েছেন ঠিকই, কিন্তু তোমাদের প্রান্ত মধুপুরের মাটিতে। তোমরা যেখানেই থাকো তোমাদের শিখর যেন না ভুলে যাও। এই স্বর্ণ মুদ্রা দিয়ে তোমরা মধুপুরের গরিব তাঁতিদের আর কারিগরদের সাহায্য করতে পারো। সেটাই হবে তোমাদের শ্রেষ্ঠ কাজ। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।